আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার মা অনেক বছর আগে মারা গেছে। আমি আর বাবা একসাথে থাকি। আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বাবা একটা সরকারি অফিসের অফিস সহকারী ছিলেন। বাবা তার অফিসে ৪০ বছর ধরে চাকরি করতেন। বাবা ভেবেছিলেন তার অফিসে যেদিন তার শেষ দিন, সেদিন সবাই তাকে হাসিমুখে আয়োজন করে বিদায় জানাবে। কারণ বাবা দেখেছিল এর কিছুদিন আগে তার অফিসের এক উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়ের দিন তাকে অফিসের সবাই মিলে সারপ্রাইজ দিয়েছিল এবং সে সবার উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিল। এটা দেখে বাবা ভেবেছিল হয়তো অফিসে যেদিন তার বিদায় সবাই তাকে এভাবেই বিদায় জানাবে। কারণ বাবার অফিসের সকল স্টাফ থেকে শুরু করে নিম্ন থেকে উচ্চপদস্থ সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। যাই হোক, বাবা ভেবেছিল যেদিন বাবার অফিসে সবাই মিলে তাকে বিদায় দিবে সেদিন বাবাকেও সবার উদ্দেশ্যে বক্তৃতা দিতে হবে। তাই সেদিন বাবা অফিস থেকে বাসায় এসে আমার থেকে খুব সুন্দর করে একটা বক্তৃতা লিখে নেন এবং সেটা সে খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করেন। আর এরপর থেকে বাবা সব জায়গায়, অফিসে, বাড়িতে সব সময় তার বক্তৃতাটা প্র্যাকটিস করতে থাকে। এভাবে দেখতে দেখতে অফিস থেকে বাবার বিদায়ের দিন চলে আসলো। বাবার অফিসের শেষ দিন বাবা তার সঙ্গে করে আমাকেও নিয়ে যান। সেদিন বাবার সাথে কেউ হেসে পর্যন্ত কথা বলেনি। সারপ্রাইজ দেয়া তো দূরের কথা, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত ছিল। এভাবে দেখতে দেখতে বিকাল ৫টা বেজে যায়, অফিস ছুটি হয়ে যায়, যে যার মতো বাসায় চলে যায়। কিন্তু বাবাকে আর কেউ সারপ্রাইজ দিল না। তখন দেখলাম দেয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবা খুব কান্না করতেছে। তখন নানান কথা বলে আমি বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। এরপর আমি আর বাবা বাসায় যাই। যখন আমরা বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম আমার বাবা একটু অসুস্থতা অনুভব করতেছেন। যাই হোক, তখন একটা রিক্সা ডেকে বাবাকে নিয়ে বাসায় যাই। সেদিন বাসায় গিয়ে আমি বাবাকে সারপ্রাইজ দিয়েছিলাম যাতে বাবার কষ্টটা একটু হলেও কমে। যাই হোক, সেদিন আমি নিজেই খুব কষ্ট পেয়েছিলাম। আমার বাবা কত কি আশা করলো। আসলে আমার বাবা অনেক সরল মনের মানুষ। আমি জানি সে খুব নিম্ন পদে চাকরি করে, তাই হয়তো তাকে আয়োজন করে বিদায় জানানো হয়নি। সত্যি কথা বলতে সেদিন আমি নিজেও খুব কান্না করি। ঠিক ওই মুহূর্তে বাবার রুম থেকে আমি একটা শব্দ পাই। আমি দৌড়ে বাবার রুমে যাই। গিয়ে দেখলাম আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তখন সেই রাতে আমি বাবাকে নিয়ে হাসপাতালে যাই। সেই রাতটা বাবাকে নিয়ে হাসপাতালেই ছিলাম। পরের দিন সকালবেলা ডাক্তার বাবাকে কিছু টেস্ট দিলেন। আমি বাবার সেই সব টেস্ট করালাম। এরপর যখন ডাক্তারকে রিপোর্ট দেখালাম, বাবার রিপোর্ট দেখে ডাক্তার জানালেন বাবার শরীরটা খুব একটা ভালো না। বাবার হার্ট ব্লক হয়ে গেছে। আর গতকাল রাতে বাবা স্ট্রোক করেছেন। বাবাকে এখন বেড রেস্টে থাকতে হবে। আর বাবার হার্টে রিং বসানোর জন্য ৪ লাখ টাকা লাগবে। তখন আমি ডাক্তারকে বললাম, আপনারা বাবার অপারেশন শুরু করেন, আমি টাকাটা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করতেছি। তখন ডাক্তার আমার মুখের উপরে বলে দিল, টাকা জমা না দিলে তারা কোনো অপারেশন করতে পারবে না। সেদিন সকালবেলায় বাবাকে নিয়ে বাসায় চলে আসি। ডাক্তার আমাকে জানিয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব বাবার চিকিৎসা যেন শুরু করি। এর পরের দিন আমি বাবার অফিসে যাই বাবার পেনশনের টাকাটা তোলার জন্য। কিন্তু তারা বলে আজকে না কালকে আসেন, কালকে না পরশু আসেন, মানে আমাকে প্রচুর ঘুরাইতেছিল। তাদের কথা মতো আমি প্রায় দিনই বাবার অফিসে যেতাম, কিন্তু তারা আমাকে কোনো হেল্প করতো না। উল্টো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। এই সব কিছু দূর থেকে বাবার অফিসের একটা ছেলে, যিনি ভালো একটা পোস্টে চাকরি করেন, সে আমাকে নিয়ে তাদের অফিসের জিএম স্যারের কাছে গেছেন। সে ভেবেছিল হয়তো আমার সব বিপদের কথা জানলে জিএম স্যার কোনো হেল্প করবেন। সে ভেবেছিলেন অফিসের সবাই এই ব্যাপারটা নিয়ে যতটা ডিলে করতেছে, হয়তো জিএম স্যার বলে দিলে সবাই তার কথা শুনবে। কিন্তু বিশ্বাস করেন, আমি যখন তার কেবিনে যাই তখন সে আমাকে অনৈতিক প্রস্তাব দেয়। সে আমাকে তার রক্ষিতা বানাতে চায়। তখন তার সাথে আমি খুব বাজে ভাষায় কথা বলে ওই কেবিন থেকে বের হয়ে আসি এবং বের হয়ে আমি সেই ছেলেটাকে, যে আমাকে তার কাছে পাঠিয়েছিল, তাকে সব কথা খুলে বলি। তখন সে আমাকে বলে আমি যেন এই ব্যাপারটা পুলিশকে জানাই। তার কথা শুনে পুলিশের কাছে গিয়ে আমি জিএম স্যারের নামে অভিযোগ করি। তখন পুলিশ আমাকে জানায় ওই অফিসের জিএম স্যারের সাথে সে নিজে কথা বলবে, আর এরপরও যদি পুলিশের কথা উনি না শোনে তাহলে ওনার বিরুদ্ধে পুলিশ স্টেপ নিবে। সেদিন রাতে পুলিশ জিএম স্যারকে কল দিয়ে অনেক বকাঝকা করে, আর এর জন্য জিএম স্যার আরো অনেক বেশি রেগে যায় এবং তখন পুলিশ আমাকে কল দিয়ে জানায় আমি যেন পরের দিন বাবার অফিসে যাই। জিএম স্যার বলছেন আমাকে বাবার পেনশনের ব্যবস্থা করে দিবেন। এইদিকে বাবার অবস্থাও ভালো না। তাই পরের দিন সকালবেলা আমি আবার বাবার অফিসে যাই। সেখানে গিয়ে জানতে পারি জিএম স্যার বাসায় চলে গেছে। আমাকেও তার বাসায় যেতে বলছে। সে আগামীকাল বিদেশে চলে যাবে, তাই আমি যেন আজকেই তার বাসায় যাই, নয়তো আগামী ৩ মাসে আমি তার আর কোনো সিগনেচার নিতে পারবো না। তখন অফিসের দারোয়ান আমাকে নিয়ে জিএম স্যারের বাসার সামনে রেখে চলে আসে। আমি স্যারের বাসায় যাই। সে আমাকে দেখে আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গিয়ে
দরজাটা বন্ধ করে দেয় এবং আমাকে অনেক বকাঝকা করে। এর এক পর্যায়ে সে আমার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে এবং আমাকে তার বাসায় আটকে রাখে। তখন রাত ১০টা বাজে। আমার অসুস্থ বাবা সেদিন আমার টেনশনে রাস্তায় বেরিয়ে যান। আমাকে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু বাবা আমাকে কোথাও খুঁজে পায় না। এরপর বাসায় গিয়ে বাবা সেদিন হার্ট অ্যাটাক করে মারা যান। বাবা এর আগে তার অফিসে কল দিয়ে আমার খোঁজ নিয়েছিল আমি সেখানে গিয়েছি কিনা। এতক্ষণে এই ব্যাপারটা পুলিশ জানাজানি হয়ে যায়। তখন পুলিশ জিএম স্যারকে কল দিয়ে বাসায় থাকতে বলে এবং বলে সে সবকিছু জেনে গেছে। আর এই ব্যাপারটা যখন জিএম স্যার জেনে যায়, তখন উনি আমাকে আমার বাসায় পাঠিয়ে দেয় এবং আমাকে বলে আমি যেন এই ঘটনা কাউকে না বলি। যদি বলি তাহলে সে আমার অনেক বড় ক্ষতি করে দিবে। আমি তখন তার কথায় রাজি হয়ে যাই। আমি আসলে তখন জানতাম না যে আমাদের এই ব্যাপারটা পুলিশ জানাজানি হয়ে গেছে। এরপর সেই মাঝরাতে আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমার বাড়ি ভরা মানুষ এবং তখন আমি জানতে পারি আমার বাবা আর বেঁচে নেই। এর ঠিক পরের দিন বাবার অফিস থেকে আমাকে কল দেয় এবং আমাকে জানায় বাবার পেনশনের টাকা এসেছে, আপনি এসে নিয়ে যান। তখন আমি বললাম আমি এখন টাকা দিয়ে কি করব? আমি যার জন্য টাকা চেয়েছিলাম সে তো আর বেঁচে নেই। আর আমি ওই অমানুষের অফিসে আর কোনোদিন যাব না। তখন অফিস থেকে আমাকে জানানো হয় জিএম স্যারের চাকরি নেই। আর উনি এখন জেলে। সত্যি কথা বলতে, মানুষ সময় হারিয়ে নিজের ভুলটা বুঝতে পারে। কিন্তু যখন সে তার ভুলটা বুঝতে পারে, তখন তার হাতে আর কোনো সুযোগ থাকে না নিজেকে শুধরে নেয়ার। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।